এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। শুরু থেকেই জেরিন জাইনের প্রতি ভীষণভাবে দুর্বল ছিল। সেই দুর্বলতা পুরোপুরি ভালো বাড়াতে রূপ নিয়েছিল আয়মানের চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর থেকে। তখনও সে জাইন বা আয়মানের গুপ্ত পরিচয় সম্পর্কে অবগত ছিল না, তবে ওরা দুজন যে একটা নামমাত্র সম্পর্ক বহন করছে এই ব্যাপারে অবগত হয়েছিল সে। এই জন্য জাইনের প্রতি অনুভূতি বাড়তে জেরিন খুব একটা ভাবেনি। নফিলকে সেই মন থেকেই স্নেহ করত। তাই অদূর ভবিষ্যতে যদি জাইন তার অনুভূতিকে সম্মান জানায় তবে নফিলকে সন্তান স্নেহে কাছে টেনে নিতে একটু অসুবিধা হবে না। ব্যান্ডেজ শেষে জাইন ওর প্রশংসিত স্বভাবজাত মুচকি হাসি ফুটিয়ে ধন্যবাদ জানালে জেরিন ওর খোলা দেহের প্রতি আকর্ষিত হয়। বেসামাল অনুভূতিতে চুমু খেয়ে বসে চিবুকে। নিঃসন্দেহে অপ্রস্তুত হয়ে পড়েছিল জাইন, কারণ জেরিনের তরফ থেকে ভালোবাসা শতভাগ থাকলেও ওর তরফ থেকে তা ছিল একেবারেই শূন্য। জেরিনের মনের ভাব সে টের পেল, আশ্চর্যভাবে তা নিয়ে ভাবেনি জাইন। বলা ভালো, শারীরিক চাহিদার প্রতি নিয়ন্ত্রণ ক্ষমতা আসার পর থেকে কোনো নারীর আকুল আহ্বানকেও পাত্তা দেয়নি। তবে অতীতের মানুষটি হলে ওই মুহূর্তে সাধারণ ওই চুমুর পুরোপুরি ফায়দা নিতেও দুইবার ভাবত না। জেরিনের অনুভূতিপূর্ণ চুমুর জবাবে জাইন বিড়বিড়িয়ে বলেছিল, ভুল করস জেরিন। কেন? আহত সুরে জিজ্ঞেস করে জেরিন। তুমি কি ভালোবাসো আয়মানকে? উত্তরে জাইনের নীরবতায় জেরিনের জন্য বিপদ ডেকে আনে। তখন দুর্ভাগ্যবশত আয়মান দরজায় দাঁড়িয়ে শুরু থেকে সবটাই দেখে ফেলেছিল সেতে। তখনও তার মানসিক সমস্যাগুলো একেবারে সেরে ওঠেনি। ভেতরে ঢুকে সে প্রথম জেরিনের উপরই আক্রমণ চালায়। কারাতে, তাইকোয়ান্দো আর মার্শাল আর্টে দীক্ষা নেওয়া আয়মানের মুষ্টিঘাত এবং লাথির চোটে জেরিন যখন প্রায় চেতনাশূন্য, নিষ্ঠুর আয়মান তারপরও জেরিনের মাথাটা ঠুকে দেয় দেওয়ালের সঙ্গে। জাইন তাকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল, যেন ওষুধ ভর করেছিল আয়মানের উপর। উপরন্ত জাইন তাকে ঠেকানোর প্রচেষ্টার কারণে সে আরও উন্মাদ রাগে ফেটে পড়েছিল। চিৎকার করে জাইন রেজাকে ডাকতে থাকে। নিরুপায় হয়ে রেজাও অ্যাক্সিডেন্টে কিছুটা আহত হয়ে বিশ্রাম নিচ্ছিল ঘরে। জাইনের এমন আতঙ্কিত কণ্ঠ পেয়ে ছুটে এসে যখন দেখে সে রক্তে মাখামাখি, জেরিন নিস্তেজ হয়ে পড়ে আছে নিচে, আর জাইন আয়মানকে পেছন থেকে শক্ত করে জাপটে ধরে রেখেছে। ঘটনা পুরোপুরি তখন বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পারে এই মুহূর্তে জেরিনকে আয়মানের সামনে থেকে না সরলে হয়ে যাবে মেয়েটা, যে মেয়েটাকে তখন মনে মনে ভালোবেসে রেজা মিষ্টি স্বপ্ন বলতেও যখন তখন। জেরিনকে কোলে তুলে সে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। আয়মানকে ধরে রাখতে গিয়ে জাইন ক্ষতস্থানে আঘাত পাচ্ছিল খুব। ব্যথার চোটে তাকে ছেড়ে দিতে চূড়ান্তভাবে আক্রমণটা করে বসে আয়মান। সে কেন জেরিন আর জাইনকে ওভাবে দেখে ক্ষেপে উঠেছিল তার জবাবটা কিন্তু তখনও ছিল না তার কাছে। জাইন আয়মানের প্রতিটি ঘুষি আর লাথিগুলো যত বেশি সামলে নিচ্ছিল সে তত বেশি পাগল হয়ে উঠেছিল দেখে জাইন শেষ পর্যায়ে তাকে শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে। আয়মানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয় তাতে দত চেপে চিবিয়ে ক্ষিপ্ত জাইন বলে উঠে তাকে, আমার জান যদি কোনোভাবে তোমার এই জঘন্য হিংস্রতা দেখতে পায় জাদু, আই প্রমিস তোমার জন্য জানোয়ারের চেয়ে অদম হব আমি ভালো মানুষ না হই, ভালো বাবা হওয়ার জন্য তোমার মতো মাকে ওর জীবন থেকে সরিয়ে ফেলতে একটুও সংকোচ করব না। জান এই একটা নাম কানে পৌঁছানো মাত্র আয়মান যেন আত্মসমর্পণ করে জাইনের কাছে। তা বোঝা মাত্রই শিথিল করে জাইন নিজের হাত দুটো। তবে কৌতূহলের কারণে আয়মানকে বাহুডোর থেকে মুক্ত করে না ও। জিজ্ঞেস করে ওকে, কেন এমনটা করলে জাদু? ইট ওয়াজ এ নর্মাল কিস রাইট? প্রশ্নটার উত্তর জানার কৌতূহল কেবল জাইনেরই ছিল না, আয়মানও ভাবনা মগ্ন হয়। কেন সে ওদের একসঙ্গে দেখে উত্তেজিত হয়ে পড়ল? টিপিক্যাল স্ত্রীদের মতন কি তবে সেও স্বামীর প্রতি পজিটিভ হয়ে পড়েছে? স্বামীর সঙ্গে দ্বিতীয় কোনো নারীর
সান্নিধ্য কি স্রেফ এই জন্যই মানতে পারেনি সে? যে মুহূর্তে আয়মান এই ভাবনায় বুধ হলো, সেই মুহূর্তে জাইন তার চোখে নিজের জন্য বিশেষ কিছু আবিষ্কার করতে পেরে ভেতরে ভেতরে জয়ের উল্লাসে ফেটে পড়ল। হ্যাঁ, জাইনের অপ্রকাশিত এক বাসনা ছিল সব সময় আয়মান ওর জন্য একটুখানি হলেও দুর্বল হোক, আর তা আবিষ্কারের পর জাইন শুধু জয়ের উল্লাসেই ফেটে পড়ল না, ওর নিজের মাঝেও কি এক ভালো লাগা অনুভব হলো যেন। বলা বাহুল্য, আয়মানের প্রতি ওর যে দুর্বলতা আছে তা সেও বুঝে উঠতে পারেনি তখনও। আর সেই দুপুরেই 2.5 বছর পর জাইন স্ত্রীর সংস্পর্শে আসে। শুরুতেই আগের মতোই জোরাজুরি চালাতে হলেও শেষমেশ আয়মানও মেনে নেয় ওর বশ্যতা। জেরিনের ভাইয়ের পরিবার বসবাস করে ক্যানবেরাতে, কিন্তু পড়াশোনাটা হয় জেরিনের সিডনিতেই। তার বাংলাদেশে যাতায়াত ছিল ততদিন যতদিন মা মানুষটি বেঁচে ছিলেন। বাবাকে হারিয়েছে আরও আগে। মা দেশ ছেড়ে বিদেশের মাটিতে পা রাখতেই চাইতেন না বলেই তাকে মাঝে মধ্যেই দেখতে যেতে হতো জেরিনকে। এমনই একবার বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ফেরবার ফ্লাইটে পরিচয় হয়েছিল তার রেজার সঙ্গে। সেই থেকেই দুজনের বন্ধুত্ব। জাইন ও সিডনিতে থাকতো বলে এক সময় রেজার মাধ্যমে জাইনের সঙ্গে পরিচয় হয়ে যায় তার। জাইনের কাজের জন্য যতবার দেশ থেকে ছুটে আসতো রেজা, ততবারই সে জাইনের সঙ্গে দেখা সাক্ষাৎ করত। খুব স্বল্প সময়ের মাঝে তাকে ভালোবেসেছিল সে, কিন্তু তা প্রকাশের পূর্বেই মনটা চূর্ণ বিচূর্ণ হলো যেদিন জানতে পারলো কেন আয়মান ক্ষিপ্ত হয়েছিল তার প্রতি। কষ্ট তো পেয়েছিল সে বটেই, তবে তার চেয়েও বেশি অপ্রকাশিত ক্রোধে বুকের ভেতর জ্বলে পুড়ে গিয়েছিল ওর। আর সেই ক্রোধের সঙ্গেই ছিল অবিশ্বাস্য হিংসাও। জাইনের ব্যক্তিগত সহকারী হওয়ার পর থেকে রেজা যতখানি না মুগ্ধ হতো জাইনের সুন্দরতা আর ব্যক্তিত্বে, ততখানি ওর আফসোসের গ্লানি জাগত এই ভেবে জাইনের মতো ভাগ্য তারও তো হতে পারত। যেখানেই পা পড়তো জাইনে, সেখানেই নারী পুরুষ সকলের আগ্রহের পাত্র বনে যেত মানুষটি না চাইত। এটাই একটা সময়ের পর থেকে রেজাকে বেশ হীনমন্যতায় ভোগাত। আর জেরিনের মনের খবর জানার পর সেই হীনমন্যতার রূপ নেয় জাইনের জন্য তীব্র হিংসা এবং অস্বাভাবিক ক্রোধে। অকৃতজ্ঞের মতোই একটা সময় ভুলে যায় সে যে নিশ্চিত জীবনটা অতিবাহিত করেছিল তা জাইন মাহতাব সাহেবের বদৌলতেই। 4টি দিন জেরিনের বাঁচা মরার লড়াই চলছিল। সুস্থ হওয়ার পর জাইন অপরাধ বোধ থেকে বন্ধুদের সঙ্গে করে দেখতে এসেছিল তাকে। সেখান থেকে জেরিন স্যামুয়েলের নজর পড়ে যায়, তবে তাকে নিয়ে রেজার মনোভাব জাইন ব্যক্ত করেছিল বন্ধুদের কাছে। তাই ততদিন অবধি জেরিন নিরাপদ ছিল ওদের কাছে, যতদিন না রেজা বেইমানি করে জাইনের সঙ্গে। নাফিল 3 বছরে যখন পা ফেললো, ঠিক তারপরে জাইনের সঙ্গে রেজা চূড়ান্ত পর্যায়ে বিশ্বাসঘাতকতা করেছিল। তাতে অবশ্য জাইনের মতো প্রখর বুদ্ধিমত্তার পুরুষকে গ্রেপ্তার করার ক্ষমতা বাংলাদেশের আইনের ছিল না, কিন্তু রেজা যে ছিল ঘর শত্রু বিভীষণ। জাইনের সব থেকে বড় বড় শত্রুদের সঙ্গে গোপনে যোগাযোগ করতে থাকে সে। জাইনের বহু গুরুত্বপূর্ণ তথ্য সে শত্রুপক্ষের কাছে পাচার করার কারণে তারা জেনে গিয়েছিল জাইনকে ধ্বংস করার অস্ত্র। সে অস্ত্র প্রয়োগ করেই তারা জাইনের পেছনে লেলিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ান আর আমেরিকান পুলিশ বিভাগকে। তারপর আন্তর্জাতিক পর্যায়ে অপরাধী হিসেবে ওকে আর আয়মানকে ফাঁসিয়ে দেয় তারা। কর্তৃত্বের ভার বিশেষভাবে বহন করত রেজাই। আন্তর্জাতিকভাবে অপরাধী হিসেবে চিহ্নিত হওয়ার পরপরই ওদের দুজনের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই শুরু হয় যাযাবর জীবন নফিলকে নিয়ে। সেই মুহূর্তেই জাইনের বন্ধুরা চাইলেও প্রত্যক্ষ উপায়ে সহযোগিতা করতে পারতো না ওকে। ওই বিপজ্জনক মুহূর্তে কেবল আলিয়াই নিজের আয়সী জীবন ত্যাগ করে এগিয়ে আসে বোনের পাশে। রেজার জারিজুরি জাইনের কাছে ফাঁস হওয়ার পরই জেরিনের সঙ্গে স্যামুয়েল আর বাকি 3 বন্ধুরা অন্যায় করে বসে, কারণ ততদিনে রেজার সঙ্গে জেরিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা পাল্টে অনেক দূর এগিয়ে গিয়েছিল। তার সবটা ওরা জানত। রেজা তার সর্বস্ব দিয়ে ভালোবাসত জেরিনকে। জেরিন হয়তো তার মতো করে ভালোবাসতে না পারলেও তাকে আপনজনই ভাবত। দুজনের পরিকল্পনা ছিল খুব শীঘ্র বিবাহিত জীবন শুরু করবে, কিন্তু তার পূর্বে তছনছ হয়ে যায় তার জীবনটাও আর জাইনও। তার জীবনটাও আর জাইন আয়মানের জীবনটাও। রেজার বেমানি সাজা জাইন শুধু
রেজাকে দিতে চেয়েছে সব সময়, কিন্তু ওর 4 বন্ধু যে ওর মতো নৈতিকতার ধার ধারতো না কখনোই, যেই জন্য ওদের কাছে রেজার অন্যায়ের মাসুল দিতে হয়েছিল জেরিনকেও। দিদির জন্মের সময়ও জাইন অস্ট্রেলিয়াতে ছিল লুকিয়ে, শুধু ভিন্ন শহরে। তবে বন্ধুদের সঙ্গে ওর দ্বন্দ্ব চলছিল জেরিনের কারণে। আয়মানকে দিয়ে ওর বিবেকের দরজা খুলেছিল কিনা। ধর্ষিতা নারীর বুক ফাটা আর্তনাদ কতটা অসহনীয় তা তো সে প্রতিটি দিন কাছ থেকে দেখতে পেয়েছিল বলেই জেরিনের সঙ্গে হওয়া ওই অন্যায় ওকে প্রতিবাদ করে তুলেছিল বন্ধুদের প্রতি। নিজের দুঃসময়ে তাই জেরিনের ডেলিভারির পর সিডনি ছুটে গিয়েছিল জেরিনকে দেখতে। আশ্চর্যভাবে আয়মানও সেদিন ওকে বাধা দেয়নি। অধিকন্ত নিজেও আলিয়াকে সঙ্গে করে এসেছিল সেও দিদির মুখ দর্শন করতে। কিন্তু স্যামুয়েলের নোংরা মানসিকতার মাঝে একটা দিক কেবল প্রশংসনীয় ছিল, সেটা হলো জাইনের মতো তারও বাবা হওয়ার ভীষণ শখ। ছোট্ট বাচ্চাদের জন্য অপরিসীম স্নেহ ছিল তার মনে সব সময়। এই জন্য তো বন্ধুর চেয়েও আয়মানকে সাপোর্ট দিয়েছে সে একটা সময়। দিদি জন্ম নেওয়ার পর তার সেই প্রশংসনীয় দিকটা জাইনের নজরেও পড়ে। এমনকি দিদির জন্যই সে জাইনের কথাতে জেরিনকে বিয়ে করতেও রাজি হয়েছিল। বলা যায় জাইনকে দেখেই অনুপ্রাণিত হয়েছিল সে। প্রায় 4টা দিন হাসপাতালে থাকা জেরিনকে স্যামুয়েল তাই বহুবার প্রস্তাব দেয় আর ক্ষমা ভিক্ষা চায়, কিন্তু সব ক্ষতি কি পূরণ হয়? এক নারীর সর্বস্ব কেড়ে নেওয়া 4 জন জানোয়ার সমতুল্য মানুষ তাদের অন্যায়ের কোনো সাজা ভোগ করলো না, কেবল মুখে ক্ষমা চেয়ে পার পেয়ে গেল তারা। জেরিন সে সময় পারেনি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে, কাছে পায়নি রেজাকেও। কতটা অসহায়ত্ব নিয়ে স্যামুয়েলদের নজরবন্দি হয়ে থাকতে হয়েছিল তাকে। আদর স্বরে দিদিকে তখন তিয়া বলে ডাকতো স্যামুয়েল। তার চোখে তখন দিদির জন্য প্রগাঢ় ভালোবাসা দেখতে পেত জেরিন। তবুও পারেনি তার প্রস্তাব গ্রহণ করে তাকে অনায়াসে ক্ষমা করে দিতে। শুধু মনে প্রাণে চাইতো কেউ এসে তাকে আর তার সন্তানকে উদ্ধার করুক স্যামুয়েলের কবল থেকে। সৃষ্টিকর্তা জেরিনের সে প্রার্থনা কবুলও করেছিলেন বোধহয়। অদ্ভুতভাবে আলিয়া সেবার জেরিনের পাশে দাঁড়িয়েছিল সবার আড়ালে। জেরিন অবশ্য শঙ্কিত ছিল তাতে আলিয়া যে রেজার হাতে দিদিকে তুলে দিবে, এই ব্যাপারটা সে পরিস্থিতিতে অবিশ্বাস করার মতোই। কেননা রেজা তো তখন জাইনদের কাছে নিকৃষ্ট শত্রু। সেই রেজাকে আলিয়া সাহায্য করেছিল বিনা ফায়দাতে, অর্থাৎ রেজাকে সহযোগিতা করে একদিক থেকে আলিয়াও করেছিল জাইন আয়মানের সঙ্গে বেইমানি। এর পেছনে অবশ্য কোনো গুপ্ত উদ্দেশ্য ছিল তার। সেটা কি তা জেরিন ভেবে না পেলেও আজীবন এজন্য সে কৃতজ্ঞ থেকে গেছে আলিয়ার কাছে। এরপর বাংলাদেশে রেজা পালিয়ে এলো। জাইন আর আয়মানকেও অস্ট্রেলিয়া ছেড়ে পালিয়ে যেতে হয়। তখন বাংলাদেশেও ওদের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। কোনোভাবে ওরা এখানে এলেও এয়ারপোর্ট থেকেই ধরা পড়ে যাবে পুলিশের কাছে। এমন পরিস্থিতিতে রেজাকে হত্যা করার পরিকল্পনা জাইনের মাথাতেও ছিল না। সে তখন নিজের পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছোটাছুটিতে ব্যস্ত। কিন্তু দিদির কারণে স্যামুয়েলরা রেজাকে কুকুরের মতো ধাওয়া করে বেরিয়েছে বাংলাদেশে। সে তখন বহু চিন্তা ভাবনা করে একটা বিপজ্জনক সিদ্ধান্ত নেয়। কোনো এক পক্ষের কাছে তো তাকে মরতেই হবে। সেই পক্ষটা হয় স্যামুয়েল নয় মাহতাব শেখ। তবে শেখ পরিবারের পুরুষদের মাঝে ন্যায় পরায়ণতা দেখেছিল, তাই জীবনের ঝুঁকি নিয়ে হলেও স্যামুয়েলের হাত থেকে বাঁচতে জাকির শেখের শরণাপন্ন হয় সে। হয়তো সেদিনই সে খুন হতো মাহতাব শেখের কাছে, যদি না তার কোলে দিদির রুগ্ন দেহটা থাকত। ওই সময়ে মায়ের বুকের দুধ ছাড়া দিদিটি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। যে কেউ ওকে দেখলে এই দুঃখ স্বরে মন্তব্য করে বসতো, বাচ্চাটা মনে হয় বাঁচবে না বেশি দিন। একইভাবে জাকির শেখেরও তাই মনে হয়েছিল। আর এই জন্যই মায়া বা করুণা করে রেজাকে নিরাপত্তা দিতে বাধ্য হন তিনি। জাইনের সঙ্গে যখন যোগাযোগ হয় জাকিরের রেজার ব্যাপারে সবটা জেনেও সে সময় জাইনও প্রথমবার এক বেঈমানকে ছাড় দিতে বাধ্য হয়েছিল দিদির কথা ভেবেই। বন্ধুত্বের খাতিরে তার উচিত ছিল দিদিকে স্যামুয়েলের হাতে তুলে দেওয়ার আদেশ দেওয়া, কিন্তু নিজের পরিণতির পর সেই উপলব্ধি করেছিল যদি স্যামুয়েলের কোনো একদিন নিজের মতো পরিণতি হয়
তবে যে দিদিটির জীবনটাও ধ্বংস হয়ে যেতে পারে। এই অনিশ্চয়তার কথা ভেবেই নিজের দুর্বিষহ জীবনের জন্য সে রেজা দায়ী তাকেও ছেড়ে দেয় সে। জাইনের মাঝে ওই সময়টিতে নিজের গ্রহিত অন্যায়ের জন্য অপরাধ বোধ অনুভব প্রত্যক্ষ। ক্ষমা করতে পারার মহৎ গুণ না তৈরি হলেও ছাড় দেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল অজান্তে। কখনো কারো কাছে প্রকাশ না করলেও মনে মনে ভাবত সে যদি অতীতে ফিরে যাওয়া সম্ভব হতো তবে সে নিজের পাপী জীবনের 17টা বছর নতুন করে সাজাত। তার প্রীত সত্তাই তার ভেতরের কুলসিত আত্মাকে ধীরে ধীরে শুদ্ধ করে তুলেছে। রেজা স্ত্রী সন্তান নিয়ে যে 10টি বছর সুনিশ্চিত জীবনটা কাটাতে পেরেছিল তার আসল কৃতিত্ব ছিল জাইনেরই। কিন্তু একটা কথা প্রচলিত আছে না, পাপ বাপকেও ছাড়ে না। ছাড় পায়নি যেমন জাইনও, তেমনি পায়নি রেজাও। প্রত্যেকেই নিজেদের কৃতকর্মের সাজা ভোগ করেছে। দিতি আর জাইমার সমস্ত কথোপকথন শুনতে পেয়েছে ইয়াসিফ আর নওফিল, কিন্তু মারিয়ামের সঙ্গে জাইমা যোগাযোগ কি করে হলো তা আর জানতে পারল না তারা, কারণ তদন্তকারক নিজেই বিধ্বস্ত প্রায়। মারিয়ামের ব্যাপারে কোনো জিজ্ঞাসা না করে দিদিটি বিদায় নিয়ে বেরিয়ে এসেছে। স্মরণের প্রতিও যে তোকে কখনো প্রতিশোধ পরায়ণ হতে দেখবো তার কল্পনা তো আসেনি। নাওফিলের জন্য কিছুটা অসন্তুষ্টি প্রকাশ পেল ইয়াসিফের কণ্ঠে, কিন্তু তা শুনে কোনো জবাব রাখল না নাওফিল। ওর কঠিন মুখের দিকে চেয়ে ইয়াসিফ এবার দারাজ কণ্ঠে বলল, সত্যগুলো এভাবে ওকে জানিয়ে ঠিক করলে না জাত, ধাক্কাটা সামলাতে পারেনি বেচারি। জানি। নিষ্পৃহতা তবুও নওফিলের মাঝেই, যা দেখে ইয়াসিফ একটু রুটভাবেই বলে উঠল এবার, তাহলে কেন করলি এমনটা? ওকে তোর আমার মতো কঠিন দাঁতর যতই বদলা গো, ওর মন তো আগের মতোই নাজুক আছে। তাও জানি। দীর্ঘশ্বাস ফেলে নওফিল দরজার দিকে তাকিয়ে রইল। দিদির আগমনের অপেক্ষায় স্পষ্ট ওর দৃষ্টিতে। ইয়াসিফের রাগকে তেমন গুরুত্ব দিল না সে। সকালবেলা দিদি যখন উত্তপ্ত মেজাজের সঙ্গে বলে উঠল, কি চরিত্রহীন আর ঘৃণ্য কীটের মতো বাপ্পার ঔরস হয়ে আর কতখানি ভালো হবে তুমি? যে গর্ভই কলঙ্কিত সেই গর্ভের সন্তান তো অমানুষই হবে। হৃদযন্ত্রে সেই মুহূর্তে সহস্রাধিক সূচের আঘাত অনুভব করেছিল নওফিল। প্রতিবার বাবাকে নিয়ে ধিক্কার পেলেও যে কষ্ট পেত সে, মায়ের গর্ভকে কলঙ্কিত বলায় নওফিল আজ সেই কষ্টটাই কেবল দ্বিগুণ পায়নি, দিদির জন্য অসম্ভব ক্ষোভ ও জন্ম নিয়েছিল ওর মনে। তাই এর জবাব সে এমন পাষণ্ডভাবেই প্রস্তুত করে রাখে, যা শোনার পর দিদি নিজের কষ্টের সঙ্গে যেন ওর কষ্টটাও সমানভাবে অনুভব করতে পারে এবং সেই সাথে অনুশোচনার আগুনও যেন দগ্ধ হয়। আমাদের জীবনের এই দুঃসহ অধ্যায়টা আমি সত্যিই চাইনি এভাবে ওর সামনে উন্মোচন করতে। বিড়বিড় করে বলতে থাকলো নওফিল, এভাবে তো হওয়ার কথা ছিল না। আজকের মুহূর্তটা যেমনটা ছিল না আমাদের বিচ্ছেদ হওয়ার কথা, তবুও তো হলো। কঠিন মুখের আড়ালে থাকা নওফিলের বুকের দহন দেখতে পেয়ে ইয়াসিফ আর শক্ত কিছু শোনাতে পারল না ওকে। কোনো কিছু বলারই সুযোগ পেল না সে। দিদি চলে এসেছে। ও বেচারির অশ্রু টলমল চোখ আর ভেজা গাল চোখে পড়ে ইয়াসিফের আর তার প্রতি মায়া হলো। শুধু নওফিল ফিরে তাকালো না দিদির দিকে, নীরবেই এসে দাঁড়ালো দিদির ওর পাশে। কান্নায় রুদ্ধ হয়ে আসা কণ্ঠে আকুতি জানালো নওফিলের কাছে, আমাকে 2 ঘন্টার জন্য ছাড় দেওয়া সম্ভব? না। চোখেতেই অস্বীকৃতি জানিয়ে নওফিল দাঁড়িয়ে পড়ে ইয়াসিফকে বলল, চট্টগ্রাম ব্যাক করে আজই মাফিসাকে নিয়ে ফিরিস। কাল ওকেও মিহাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে বলিস। তা ভেবেই রেখেছি। ওকে, আমি বেরোচ্ছি। ইনশাল্লাহ কাল দেখা হচ্ছে। মাথা নাড়িয়ে ইয়াসিফ সম্মতি দিতেই নওফিল কক্ষ ছেড়ে বেরিয়ে এলো। পিছু পিছু আসতেই হলো দিদিটিকেও। সারাদিনের কর্ম পরিকল্পনা সম্পূর্ণ না করে তাকে যে নওফিল মুক্তি দেবে না তা সে বেশ বুঝতে পেরেছে। গড়িতে রাত 1:20। নির্ঘুম নওফিল তাহাজ্জুদ নামাজ পড়ে সবে মোনাজাত শেষ করেছে। আকস্মিকভাবে কলিং বেলটা বেজেই উঠল তখন, এবং অধৈর্য ব্যক্তিটি একটা পল বিরতি দিচ্ছে না, যেন বোঝাতে চাইছে ভীষণ তাড়া মানুষটি। নওফিল তা বুঝলো। সেই সাথে আশঙ্কা হলো কোনো বিপদ হলো কিনা, সিকিউরিটি গার্ড অথবা কেয়ারটেকার কেউই হবে কিনা, নাকি দিদিটি। শেষে স্মরণের আসা নারীটির কথা ভেবে নওফিল তড়িঘড়ি করে নিচে নেমে এলো। জায়নামাজটাও ভাঁজ করে রেখে আসেনি। আজ সারাটা দিন জোর করে এসে দিদিকে নিজের সঙ্গে রেখেছে, চোখের আড়াল হতে দেয়নি, কিন্তু একটিবার তার কাঁধেও
হাত রেখে কোনো সান্ত্বনামূলক কথা বলেনি, কেবল দেখে গেছে নাজুক মেয়েটির সহন ক্ষমতা কতটা। আর তা দেখতে দেখতেই মনে মনে বউকে প্রশংসা করতেও ভুলেনি। ডোরহোল থেকে দরজার ওপাশের মানুষটিকে দেখে ওর অভিব্যক্তি স্বাভাবিক হলো। দরজাটা খুলে দিল সামনের মানুষটিকে। ফোলা ফোলা চোখ দুটো তুলে মৃদু স্বরে ওকে জানালো। আই এম সরি। কেন? কারণটা বুঝেও গম্ভীর মুখে প্রশ্ন করলো নওফেল। দিদি সে কথার কোনো জবাব দিল না, একই গলাতে বলল ওকে। গোটা দিন পেরিয়ে এখন সরি শুনে তুমি ধিক্কার জানাতেই পারো। এ ব্যাপারে ভালো বা খারাপ কোনো অনুভূতি হচ্ছে না, তাই ধিক্কার জানানোর কথা আসছে না। কিন্তু এত রাতে কি শুধুই সরি বলতে আমার দরজায় এসেছো, সেটা জানতে কৌতূহল হচ্ছে। আই নিড ইউর হেল্প। আলতো কেঁপে উঠল দিদির গলা। নওফেলের চোখ মুখের অভিব্যক্তির কোনো বদল ঘটল না এবারও। ঘরে এসো। ছোট্ট করে প্রলম্বিত শ্বাস ছেড়ে দরজা থেকে সরে দাঁড়ালো সে। দিদি ভেতরে এসে সোফায় বসতে গেলে সে দরজা আটকাতে আটকাতে বলল তাকে, আমাকে বেডরুমে যেতে হবে। আমি অপেক্ষা করছি। প্রয়োজন নেই, অনাহুতের মতো রাবিশ আচরণটা স্কিপ করো শুধু। বলে সে গটগটিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল। দিদি কোনো বাকবিতণ্ডায় গেল না, নীরবেই নওফেলকে অনুসরণ করে চলে এলো ঘরে। দাঁড়িয়ে পড়ে দেখতে থাকলো ওকে। জায়নামাজ ভাঁজ করে ক্যাবিনেটের ড্রয়ারে রাখতে রাখতে দিদিকে জিজ্ঞেস করলো সে। ডিনার করা হয়েছে? প্রশ্নটা এড়িয়ে ভিন্ন প্রসঙ্গে ঢুকে পড়লো সে সরাসরি। আমার মা অস্ট্রেলিয়াতে থাকে, তুমি জানো তাই না? কিন্তু নওফেল জবাবের বদলে তার মতোই প্রশ্নটা এড়িয়ে গিয়ে বললাম, চোখে মুখে পানি দিয়ে দাও, নয়তো বসো বিছানায়, আমি চেঞ্জ করে নেই। প্লিজ নাওফিল বলো না। বলবো না বলেছি, বসো আগে। মন্তর পায়ে এগিয়ে এসে দিদিটি বিছানায় বসলো। তারপর পাজামা পাঞ্জাবি বদলার নওফেল, তবে ট্রাউজার ছাড়া গায়ে কোনো জামা রাখলো না সে। নির্জীব নিষ্ক্রিয় মূর্তি বনে থাকা দিদিটি চোখের সামনে নির্লজ্জ স্বামীর পোশাক বদলানোটা সবটাই দেখলো নির্বিকার চোখে। পানির গ্লাসটা ভরে ফিরে নওফেল বসলো এসে। গ্লাসটা তার হাতে তুলে দিয়ে জিজ্ঞেস করলাম, কি সাহায্য কামনা করছো তুমি আমার থেকে? কয়েক চুমুক পানিতে গলা ভিজিয়ে নিয়ে দিদিটি বলতে শুরু করলাম, আমি আমার মায়ের কাছে যেতে চাই। আমি জানি তুমি বা তোমার পরিবার তার খোঁজ জানো। মায়ের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারবে প্লিজ? তার বিনিময়ে আমি জিজ্ঞেস করব না। সবকিছু জেনেও কেন এতগুলো দিন আমায় জানতে দেয়া হলো না? তোমার বক্তব্য শুনে আমার 3টা কথা জানতে মন চাইছে। কি কথা? কেন তোমার বিশ্বাস আমি বা আমার পরিবার তোমার মায়ের হদিস জানি, এবং জানার পর কেন তোমাকে জানাতে চাইলাম না? আর তুমি কি তোমার বাবার হদিস পেতে চাও না? এতক্ষণে নওফেলের চোখে তাকালো দিদিটি বলল, গতকাল তোমার রাগের মাথায় যা বলেছি তা সহ্য করার মতো ছিল না। তোমার জায়গায় আমি হলে হয়তো গায়ে হাতও তুলে বসতাম। মাম্মামের থেকে সবটা শোনার পরই আমি নিজের অন্যায়টা উপলব্ধি করেছি, আর এটাও বুঝতে পেরেছি তোমাকে বলা কথাগুলোর জবাবই তুমি মাম্মামের মাধ্যমে দিয়েছো আমায়। এই ব্যাপার থেকে এটাও বুঝতে পেরেছি তুমি জানো আমার মায়ের ব্যাপারে সবকিছু, তাই তার খোঁজটাও নিশ্চয়ই জানবে। কিন্তু তবুও আমাকে জানাওনি, কারণ আমি তোমার আব্বুর বিরুদ্ধে ভুল প্রমাণ নিয়ে পুলিশের কাছে গিয়েছিলাম। তাতে তো একটু হলেও তোমার পরিবারের মান নষ্ট হয়েছে। এই রাগেই বলনি কিছু আমায়। আর যে মানুষটার জন্য আমি সত্যি নাজায়েজ সন্তান হলাম, আমার মায়ের সঙ্গে নিকৃষ্ট অন্যায় হয়েছে, তার পরিচয় জানার ইচ্ছে হচ্ছে না। এই কথা বলবো না আমি, কিন্তু তার মুখদর্শনের ইচ্ছেটা অন্তত হচ্ছে না আমার। পরিচয়? তোমার মাম্মামকে বলেনি তোমার বাবা মানুষটিকে? মামাম সেমুইল নামের ব্যক্তিটিকে আমার বাবা বোঝাচ্ছিল, কিন্তু মায়ের সঙ্গে তো আরো 3 জন। বলতে পারলো না দিদিটি পুরো কথাটা। ঠোঁট চেপে ধরে দৃষ্টি নুইয়ে ফেল। নওফেলের সামনে চোখের পানি ফেলতে চাইছে না সে কোনোভাবে, তবুও চোখ দুটো নোনা পানিতে ভরে উঠল তার। নওফেল পাশে বসে বিকাশশূন্য হয়ে দেখে গেল শুধু, হাতটা পর্যন্ত স্পর্শ করলো না দিদিতে। সে সামলে ওঠার পর নীরস কণ্ঠে তাকে জানালো নওফেল, বেশ। নিহাদ আর কিরণের রিসেপশন পার্টি হওয়ার একদিন পর অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরবো আমরা। 6টা টিকিট বুকিং দেয়া শেষ। বেশ আশ্চর্য হলো দিদিটি, তাকে কিছু না জানিয়ে টিকিটও কাটা শেষ। তাহলে আগামীতে যা যা হতে যাচ্ছে সেটাও নিশ্চয়ই নওফেলের সিদ্ধান্ত আর পরিকল্পনা মাফিকই হবে। শুধু জিজ্ঞেস করলো ওকে, 6 জন কে কে?
তোমার বোনের ভগ্নিপতি নাকি অস্ট্রেলিয়াতে হানিমুন করবে, তাই আমাদের সাথেই যাবে ওখানে। আমাদের বলতে বাকি আর দুজন? নিহাদ আর মাভিশা। তোমাকে তোমার গন্তব্য ছেড়ে আমরা 3 জন ইস্তানবুল যাব বিশেষ কাজে। আমাকে কখন জানাতে অস্ট্রেলিয়া যাবার কথা? হয়তো যাবার আগের দিন কিংবা কালই জানাতাম। শোনার পর কতক্ষণ নিস্তব্ধ হয়ে নত দৃষ্টিতে বসে রইল দিথিতি। খুব ইচ্ছা করছে তার কষ্টকর অনুভূতিগুলো এই মুহূর্তে নফিলের কাছে প্রকাশ করতে, কিন্তু নিজেদের সম্পর্কহীন পরিস্থিতির কারণে গোটা দিন যেমন সে কাঁটা চাপিয়ে কেবল কর্তব্য পালনে অটল থেকেছে, তেমন কিছুক্ষণ আগে অবধি কেবলই জড়তা সংকোচ নিয়ে একা একাই গুমড়ে মরেছে ঘরে বসে। সারা বাসা একাকিত্ব তাকে আজ গ্রাস করে নিতে চাইছিল সেই দিনগুলোর মতন, যে দিনগুলোতে এই ঢাকার বাইরে কাটাতে হতো তাকে। প্রচণ্ড হাসপাস লাগছিল বলেই আর পারেনি একা থাকতে, সকল দ্বিধাদ্বন্দ্ব ছুড়ে অবশেষে নফিলের দোরগোড়ায় এসে আসার পর ভাবিনি এমন অকল্পনীয় সংবাদটা পাবে সে। কৃতজ্ঞতা জানানো উচিত ছিল তার নফিলকে, কিন্তু কিভাবে জানাবে তা ঠিক বুঝে উঠতে পারছে না। এবার বোধহয় নিজের ঘরে ফেরা উচিত, কিন্তু নিজের ঘর আদৌ কি সেটা তার নিজেরই? সর্বক্ষণই তো মনে হয় সে নফিলে দানকৃত সম্পদ বসবাস করছে। আজ এই দানটুকু তাকে না করলে হয়তো ভাড়া কম থাকা কোনো গিঞ্জি অঞ্চলে ছোট্ট একটা বাসা নিয়ে মাথা গোজার ঠাঁই বানাতে হতো। এমনকি এই মুহূর্তেও যদি নফিল তাকে মায়া বা করুণা না করত, তাহলে অস্ট্রেলিয়া পৌঁছে মাকে খুঁজে বের করার মতো সাধ্য তার হতো না। গত 4.5 বছর যাবৎ তার জীবনের সমস্ত ভালো কিছুর পেছনে এই পুরুষেরই অবদান, তেমন আজকের এই একাকিত্বের পেছনেও। তবে খারাপ তো আর নেই, হয়তো তাদের এই বিচ্ছেদ হওয়ারই ছিল এবং তার জন্য 80% দায়ী সে নিচেই। তাহলে খামোকা কেন সে নফিলকে দোষারোপ করে যাচ্ছিল? কেন ওর প্রতি ঘৃণা প্রকাশ করছিল? এর কোনোটাই ওর প্রাপ্য নয়, বরং তার মতো গর্ভস্রাব অভিভাবকহীন এক মেয়ে ওর মতো রাজপুত্রের যোগ্য ছিল না কোনোদিনই। যদি না ওকে ফাঁসানোর পরিকল্পনা করে সে জোরপূর্বক ওর জীবনে প্রবেশ করত, তাহলে আজ কোনো না কোনো আমির বাবার রাজকন্যায় জায়গা পেত ওর পাশে। যে মাহতাব শেখের আদেশে নফিলকে বাধ্য করলো তাকে ছেড়ে দিতে, সেই মানুষের আদেশে একদিন অন্য কোনো নারীকেও গ্রহণ করতে বাধ্য হবে সে। ভবিষ্যতে হয়তোবা এমনই একটি দিন অপেক্ষা করছে, তা বেশ ভালোই বুঝে গেছে দিথিতি। তাই আর নতুন করে ঘনিষ্ঠতা সৃষ্টি করার মানেই হয় না, বরঞ্চ যত দ্রুত সম্ভব মায়ের খোঁজ নিয়ে বাংলাদেশ ছাড়বে সে। তারপর তালাকপত্রে সই করে নভেলকে পাঠিয়ে দেবে। ওই ভয়ঙ্কর দিনটা আসার আগে সব কিছু করে ফেলতে হবে। দীর্ঘশ্বাস ফেলে দিদিটি ধন্যবাদ জানানোর আশায় পাশ ফিরে নফিলের দিকে তাকালো, কিন্তু আশ্চর্য সে কোথায়? নফিল গলা উঁচিয়ে ডাকলো ওকে দিদিতে, কোনো সাড়া এলো না। লোকটা কখন ঘর ছেড়েছে টেরি পেল না সে। বেরিয়ে যাওয়ার জন্য উঠে পড়তে নফিল এলো, হাতে বড় একটা খাবারের ট্রে ডেবিয়ে তাকিয়ে রইল দিদিতে। এসব কি? অবাক করে জিজ্ঞেস করলো নফিল। ইশারায় বসতে বললো তাকে, সে বসলো না, বলে উঠল, আমার পেট ফাঁকা নেই, কিছুই খাওয়া সম্ভব না, তবে ধন্যবাদ তোমাকে সবকিছুর জন্য। আমি নিজের ঘরে যাব, এখন ঘুম পাচ্ছে। নিজের ঘরেই আছো? ট্রে বিছানাতে রাখতে রাখতে তাকে বলল নফিল। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ো, ঘুমাতে বাধা দেয়া হবে না। ওর শান্ত অভিব্যক্তির কথায় দিদিটি বুঝে ফেললো দারুণ এক জেদ ধরবে সে, ঠিক সকালের মতোই। তাই কোনো তর্কে না জড়িয়ে নীরবেই ঘর ছাড়তে উদ্যত হলো। আর অমনি নফিল চেঁচিয়ে উঠলো, বলল ওকে, মায়ের যাবতীয় তথ্য যদি পেতে চাও, বিনা বাক্যে আমার কথা মানো শরণ। তাছাড়া তুমি ভাবছো আমি নিজের কোনো বেনিফিট ছাড়াই স্রেফ উদার চিত্তে তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেব, কিন্তু বাস্তবে সেটা একেবারে ভুল ধারণা তোমার। রীতিমতো চমক নিয়ে ফিরে দাঁড়ালো দিদিটি। তার চকিত দৃষ্টি দেখে নফিল শীতল ছুটে বলল, আমার কন্ডিশন আছে মিসেস শরণ, প্লিজ এসে বসুন আর খেতে খেতে আমার কন্ডিশনে জেনে নিন। বাট এই মুহূর্তে আমি একটা দানাও দাঁতে কাটতে পারবো না, সরি। আই প্রমিস কাল আপনার সমস্ত কন্ডিশন শুনবো আর মানবো। আসি এখন। দাঁতে কাটতে হবে না, গিলে ফেললেই হবে।
বলেই মুচকি হাসল নওফিল। দিতি এমন সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে দেখে ওর আরও হাসতে মন চাইলো, কারণ ওর এই জোরাজুরির ব্যাপারটাই কয়েক ঘন্টা আগে হলে এতক্ষণে কত যে গালি খেতে হতো। দিতি তবুও আর দাঁড়াতে চাইল না, কিন্তু